শক্ত করে জড়িয়ে ধরে। নীল কিছুটা বিরক্ত হলেও এভাবেই ঘুমের রাজ্যে দুজন হারিয়ে যায়। রাত গিয়ে সকাল হলে মিফতা নাড়াচাড়াতে নীল চোখ মেলে তাকিয়ে দেখে হাতের ব্যথা শেষ, বাহুতেই মাথা রাখো। আচ্ছা। বলে হাতে বাহু আর বুক মিলিয়ে মাথা রেখে এক পা উপরে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নীল কিছুটা বিরক্ত হলেও এভাবেই ঘুমের রাজ্যে দুজনে হারিয়ে যায়। রাত গিয়ে সকাল হলে মিফতার নাড়াচাড়াতে নীল চোখ মিলে তাকিয়ে দেখে ফুল বালিশের মতো করে মিফতাকে জাপটে ধরে আছে। ধুর, এটা কি হলো? কোলবালিশ যে পাশে নাই, এটা তো আমার মনেই ছিল না। এসব নিজেকে নিজে বলতে বলতে পাটা নামিয়ে নেয় মিফতা। ও তখন ঘুম ঘুম কণ্ঠে, কি হয়েছে? পা সরিয়ে নিলে কেন? যাও তো, সকাল হয়েছে, এখন ফ্রেশ হয়ে পড়তে বসো। 6টাও তো বাজে না, 8টায় উঠবো, এখন ঘুমাও। বলে আবার বুকে মাথা লুকিয়ে নেয়। কি মুসিবতে পড়লাম রে বাবা। কি বলতেছো? শোনো না, কি? স্পন্সর ডে এখানে কি? কোনখানে? বলে মিফতা দুই গালে হাত দিয়ে ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে নেয়। এটা কি হলো? অনেক ইচ্ছে ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বরের ঠোঁটে ঠোঁট রাখবো, তাই আর কি। আর এটা আমার অনেক ভালো লাগে। মনে হয় এটা সারা রাতে জমিয়ে রাখা ফিলিংসটা এটার মাধ্যমে একটু প্রকাশ করা যায়। তুমি না বলে ঘুমাও। সে আবারও বুকে জায়গা নিয়ে নেয়। 9টার দিকে মিফতা নীলের মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই একটা মেসেজ আসে। মিফতা এই মেসেজ দেখার পরে চোখ ঝাপসা হয়ে আসছে। এই কারণে কি সে বলতো যে তার জীবনের গল্পটা আমার অজানা? নীল কি ওকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবেসেই তো। না ভালোবাসলে আমাকে কেন স্ত্রীর অধিকার দেয় না? এসব ভাবছে আর গাল বেয়ে টপটা পানি পড়ছে। নীল রুমে এসে এসব দেখতে পেয়ে কি হয়েছে? কান্না করতেছো কেন? তোমার মা চলে যাবে দেখে? নীলকে দেখে যেন তার কান্নার ডুকর আরো বেড়ে যায়। আরে, কি হয়েছে? সে কান্না করেই যাচ্ছে। কি হয়েছে? বলে নীলের কাছে গিয়ে হাত দিয়ে চোখে জল মুছবার ব্যর্থ চেষ্টা চালায়। আরে চুপ করে আছো কেন? কি হয়েছে খুলে বলো। উনি কে? কে? তোমার মোবাইলে যে মেসেজ করছে। নীল মেসেজটা পড়ে সব বুঝে যায়। ওকে ভালোবাসো? আমাকে ভালোবাসো না? বলে ঠোঁট বাঁকিয়ে কান্না করে। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? যে আমার একটা গল্প আছে। এটা যে এমন হবে সেটা কল্পনাও করিনি। বাদ দাও, কলেজে যাওয়ার জন্য রেডি হও। বাদ দিব? হ্যাঁ, ওকে অনেক ভালোবাসো, তাই না? বাসতাম, এখন বাসি না। মিথ্যা বলার দরকার কি? আমি কাবাব মে হাড্ডি হয়ে গেলাম, তাই না? বললাম তো বাসি না। তাহলে মেয়েটি এমন মেসেজ করলো কেন? সেটা কি আমি জানি? নীল, আমাকে ছেড়ে চলে যাবা? আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। চুপ করো না, মা এসে পড়বে তো। আমার ভেতরে কেমন যেন অশান্তি লাগতেছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। নীল তখন ওর কাছে টেনে দু হাত দিয়ে চোখের জল মুছে ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। এসব উল্টাপাল্টা চিন্তা করা বাদ দাও, আর এসব চিন্তা নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু চুমু দিব না। মিফতা তখন কান্না করতে করতে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই যে, এদিকে তাকাও তো। বলে গালে দুই হাত রেখে এসব নিয়ে একদম মন খারাপ করবে না। আমাকে কয়েকটা দিন সময় দাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। হুম। এখন একটা হাসি দাও। উম, না হাসলে আদর পাবা না কিন্তু। চুপচাপ দাঁড়িয়ে আছে নীল। তখন আরো একটা চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমার খোলা চুল অনেক পছন্দ। বলে খোপাওয়ালা চুলগুলো মুক্ত করে দেয়। মিফতা তখন মুচকি হেসে নীলের বুকে জায়গা করে নেয়। কাজল দেওয়া চোখে কান্না করে শার্টটা একদম শেষ করে দিলে। হলে হইছে? ধুয়ে দিবা? না করছে নাকি যে ধুয়ে দিব না? এই তো লক্ষ্মী বউ। মিফতা তখন খুশি মনে নিজেকে আরো লেপটে ধরে। কলেজে যাবা না? না, কেন? এমনি। পরীক্ষা তো সামনে। পড়তে ইচ্ছা করে না।
তো কি করতে ইচ্ছা করে? এই বুকে সারাদিন এভাবে মাথা রাখতে। হইছে, এখন ছাড়ো। তোমার বুকটা নেশার মতো। কি? হুম, এই নেশায় আসক্ত হয়ে গেছি। আচ্ছা এখন ছাড়েন, আমার একটু কাজ আছে। কিসের কাজ? এত কিছু জানা লাগে নাকি? আচ্ছা তাহলে কলেজে দিয়ে আসো। ওকে চলো। ওয়েট, আমি রেডি হয়ে আসি। বলে বুক থেকে মাথা উঠিয়ে ওয়াশরুমে যায়। মিফতা যাওয়ার পরে নীল খাটে বসে হাত ছেড়ে বড় একটা নিঃশ্বাস নেয়। নীল তখন মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ডিলিট করে দিয়ে নিজেও শার্ট পরিবর্তন করে নেয়। দুজন রিকশায় ওঠার পরে নীল, কি? ছেড়ে যাবা না তো? বললাম তো না। খুব টেনশন হচ্ছে। পাগলি, এসব নিয়ে শুধু শুধু টেনশন কইরো না। ভালোবাসি। হুম। তুমি তো ভালোবাসো না। কে বললো? এই যে আমি বললাম, কিন্তু তার কোনো রিপ্লাই নেই। এক সময় পাবা। হুম। বলে নীলের হাতে হাত রেখে রিকশায় চড়তে থাকে। কলেজ আসার পর দুজনে নামে। শোনো না, কি? আমার ফ্রেন্ডরা আসতেছে। কেন? তোমার সাথে না মিট করার কথা ছিল? ক্লাস শেষে। না, এক্ষুনি। আমার না ক্লাস করতে একদমই মন চাচ্ছে না। আচ্ছা ওদেরকে বলো আসতে। টাকা নিয়ে বের হয়েছো তো? হুম, কার্ড আছে। আচ্ছা চলো তাহলে নবাব রেস্টুরেন্টে গিয়ে বসি। হুম চলো। রেস্টুরেন্টে বসার কতক্ষণ পরেই ওরা 6 জন আসে। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ভালো। এই, ও হচ্ছে মিলি, মাইশা, সিনথিয়া, রিহা, রাকিব আর সিফাত। তো ভাইয়া, আমাদের বান্ধবী আপনাকে কেমন সার্ভিস দিচ্ছে? খুবই ভালো। দেখতে হবে না? কে? মিফতা, তোর কপাল ভালো রে। কেন? ভাইয়ার মতো একজনকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছিস। বলে সবাই যে যার মতো করে কথা বলতেছে। তোমরা চুপচাপ কেন? আরে ভাই আর করেন না, দেশটা এখন মহিলাদের আন্ডারে, তাই কম কথা বলি। আচ্ছা চলো খেতে খেতে কথা বলি। এভাবে ওদের সাথে ঘন্টা খানেকের মতো কথা হওয়ার পরে বিদায় নেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় এই শোনো, কি? আর কোনো কাজ আছে? না। চলো তাহলে বাসায় চলে যাই। আজ এত তাড়াতাড়ি বাসায় যাবা কেন? ভালো লাগছে না। আচ্ছা চলো তাহলে। দুজন রিকশায় করে যাওয়ার পরে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নেয়। মিফতা, হ্যাঁ মা বলো। সম্ভবত বৃষ্টি হবে, যা তো ছাদ থেকে কাপড় চোপড় করে নিয়ে আয় না, না হয় ভিজে যাবে। আচ্ছা। মিফতা ছাদে গিয়ে দেখে চারদিকটা গাঢ় অন্ধকার হয়ে আসছে। ঝড় মেঘ আর বাতাস আকাশ দখল করে নেয়, সাথে আকাশের ভয়ানক গর্জন। এখন বেলা 2টা, কিন্তু দিনের অবস্থা এমন হয়েছে যে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইস, আজকে বৃষ্টিতে ভিজবো। যাই, নীলকে নিয়ে আসি। বলে কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি ছাদ দিয়ে নিচে নেমে আসে। মা, আর কোনো কাজ আছে? না, যা গিয়ে নীলকে সময় দে। আচ্ছা। আর শোন, কি? তোদের দুজনের মধ্যে বোঝাপড়া কেমন? ভালো। ওকে তোর দখলে নিয়ে নে। দোয়া কইরো আমি জান। দোয়া তোদের জন্য সব সময়ই করি। যা এখন ওকে সময় দে। আচ্ছা। মিফতা রুমে গিয়ে এই শোনো না, কি? বাইরে বৃষ্টি হচ্ছে। হুম, আওয়াজ শুনতেছি। চলো না। কোথায়? ছাদে। বাহিরে যে ধরনের বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, তাতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাও কথা। ইস, এখন যদি টিনের ঘরে থাকতাম। কেন? তুমি কখনো টিনের ঘরে অবস্থানরত অবস্থায় কখনো বৃষ্টি উপভোগ করছো? না, তেমন সুযোগ হয়নি। এই জন্যই এটার ফিলিংস বোঝো না। হয়তো। আমাদের গ্রামে ছোট্টখাট্ট করে একটা টিনের ঘর বানানো আছে। আমরা যাওয়ার পরে দুজন ওখানে ঘুমাবো, কেমন? আচ্ছা সেসব পরে ভাবা যাবে। হুম। আচ্ছা তুমি বারান্দায় যাও, আমি আসতেছি। চলো একসাথে যাই। একটা কথা শুনো না। আচ্ছা যাচ্ছি। মিফতা যাওয়ার পরে নীল বিছানা ছেড়ে উঠে তার ব্যাগ থেকে 3 বছর আগের কেনা নূপুর জোড়া বের করে। কত ইচ্ছে ছিল রিমাকে নিজ হাতে পায়ে
আলতো করে চুমু দিয়ে পরিয়ে দিবে, কিন্তু পরিস্থিতি সব বদলে দেয়। এটার জন্য মিফতাই প্রাপ্য। ওর কান্নাময় চোখগুলো বলে দেয় আমাকে কত ভালোবাসে, কতটা আপন করে পেতে চাই। এসব ভাবতে ভাবতে নুপুর জোড়া ট্রাউজারের পকেটে করে নিয়ে বারান্দায় যায়। এতক্ষণ লাগলো তোমার? কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। ভিজতে পারলে আরো ভালো লাগতো। হইছে, কি অন্ধকার হয়েছে দেখছো? এই নাও, কি আছে তাতে? নিয়েই দেখো। মিফতা হাতে নিয়ে দেখে নুপুর। নূপুর কি কেউ কাউকে এভাবে দেয়? এভাবে দেয়? তো কিভাবে দেয়? পরিয়ে দেয়। আরে নিজে নিজে পড়ে নাও। না না, পরিয়ে দাও। খাইতে দিলে শুতে চাই, এটা হচ্ছে বাঙালিদের অভ্যাস। জানোই যখন, তাহলে এত কথা বলতেছো কেন? পরিয়ে দাও তো, আমার সহ্য হচ্ছে না। বলে লাজু হাত দিয়ে টেনে উপরে উঠিয়ে পা এগিয়ে দেয়। নীল তখন বারান্দায় ফ্লোরে হাঁটু গেড়ে বসা মাত্রই মিফতা তার পা হাঁটুর উপরে উঠিয়ে দেয়। নীলও একে একে পরিয়ে দেওয়ার পরে মিফতা নীলকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় একটা চুমু দিয়ে ধরে। কি করছো কি? মানুষ দেখবে তো। এই বৃষ্টিতে আমরা ছাড়া আর কেউ বাহিরে আসবে না। ওই যে আরো দেখা যায়, তারা তাদের প্রেয়সীর সাথে আড্ডা দিচ্ছে। চলো তাহলে রুমে গিয়ে গল্প করি। চলো। আমার পায়ে ব্যথা তো। কিসের ব্যথা? একটু আগে তাড়াতাড়ি করে আসার জন্য বারান্দার দরজার সাথে উষ্টা খাইছে। আস্তে আস্তে আসো। আমি বেশি ওজনের না। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যায়। তাহলে কোলে করে নিয়ে গেলেই তো হয়। নীল তখন সবকিছু ভুলে মিফতাকে হঠাৎ কোলে নিয়ে নেয়। মিফতা নীলের গলা জড়িয়ে ভাবতে থাকে, আমার জামাইয়ের হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি? কারণ যাই হোক, আজকে জ্বালিয়ে ছাড়বো। বিছানায় নিয়ে রাখার পরে দরজাটা অফ করে আসছো না কেন? দরকার নাই। না, অফ করো। আচ্ছা, দরজা লাগিয়ে আসার পরে আমার বালিশ কই? এই তো এটা। তাহলে তোমার বালিশ কই? বালিশ পুরো খাটে একাই থাকবে? কেন? এত কিছু জানা লাগবে না, সব তো। সাইড দাও। মিফতা তখন নীলের বুকে টেনে নিয়ে কম্বল টেনে দেয়। কি করছো সব? কেন আমার বুকে ঘুমাতে পারবে না? সারা জীবন শুনে আসলাম মেয়েরা ছেলেদের বুকে ঘুমায়, আর আজকে তার উল্টো। সপ্তাহে 6 দিন আমি ঘুমাবো, আরেকদিন তুমি আমার বুকে। দূর, কেমন অকওয়ার্ড লাগছে। এই, একদম চুপচাপ শুয়ে থাকো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীল তখন চুপ হয়ে ওর বুকে মাথা রেখে শুয়ে থাকে। মিনিট 5 চুপচাপ কাটার পরে নীল, হ্যাঁ বলো। এদিকে আসো বলে দুজন মুখোমুখি মাথা রাখার পরে কি বলো? আমার চোখের দিকে তাকাও তো। এই যে তাকিয়ে তো আছি। জড়িয়ে ধরো না। না, কেমন যেন লাগছে, বলে বোঝানো যাবে না। বলে নীলের সাথে মিফতা আরো ক্লোজ হয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ভালোবাসি নিজের থেকেও বেশি। বলে সাপের মতো পেঁচিয়ে ধরে। নীল কেন জানি মিফতাকে জড়িয়ে ধরে ওর গলায় চুমু বসিয়ে দেয়। মিফতা চোখ বন্ধ করে ফিল করতে থাকে। দুজনে এভাবে একসময় ঘুমিয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে নীল চোখ মিলে তাকে দেখে মিফতা একটা পা তার উপরে দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নীল তখন পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় রিমার নাম্বার থেকে দেখা যায় তার মধ্যে কিছু মেসেজ ছিল এমন। নীল প্লিজ আমার সাথে একটাবার কথা বলো, যদি ভালোবেসে থাকো তবে একটু কথা বলো। নীল, আমি অনেক অপরাধ বোধ ফিল করতেছি, প্লিজ এটা থেকে আমাকে মুক্তি দাও। তুমি জাস্ট একটা বার আমার সাথে কথা বলো। আমার হাজবেন্ডও জানে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। বিশ্বাস করো, আমি এটা থেকে এমন কোনো কিছু দাবি করব না। আমাদের ভালোবাসা থেকে শুধু একটা বার কথা বলো, মোবাইলে না, সামনাসামনি প্লিজ। নীল তখন উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণে মিফতাও সজাগ হয়ে যায়। কি হয়েছে, এমন চিন্তিত কেন? না, কিছু না। সত্যি তো? আরে, আমার আবার কিসের টেনশন? তাহলে একটা হাসি দাও। এই যে হাসি দিলাম, হি 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 হি। ওয়েট করো, আমি আসতেছি। আমি একটু বাইরে যাব। একটু পরে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে। সে আসার পরে কখন যাবা?
এক্ষুনি। বলে ননস্টপ ঠোঁট নাড়িয়ে কি যেন বলছে। বিড়বিড় করে না বলে স্পষ্ট করে বলো। মিফতা তখন এক হাতের আঙ্গুল দুই ঠোঁটের মাঝে ধরে চুপ থাকার ইশারা দেয়। কতক্ষণ পরে মিফতা নীলের কাছে এসে শরীরে 3টা ফু দিয়ে কপালে চুমু দিয়ে দেয়। কি হলো এটা? কিছু না, যাও এবার। কোন ফকির বাবা এসব শিখাই দিছে? আয়াতুল কুরসি আর দরুদ শরীফ পাঠ করছি। এবার ঘর থেকে বের হওয়ার পর দোয়া পড়ে বের হও। টাটা। আল্লাহ হাফেজ বলবা। ওকে, আল্লাহ হাফেজ। নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ভাবে, মেয়েটা আসলেই ভালো, যে কাউকে রূপ আর গুণ দিয়ে অবশ করে ফেলতে পারবে, যেমনটা আমাকে করে ফেলেছে। এটাকেই বলে লক্ষ্মী বউ। বের হওয়ার সময় কত কি করলো। এমন একজনকেই তো চাইছিলাম, পেয়েও গেছি, শুধুমাত্র মানুষটা ভিন্ন। এসব ভাবতে ভাবতে শাওন এসে উপস্থিত। ফোন দিলি সেই কখন, আর এতক্ষণে আসলি? আরে মিপ্তা, একটু লেট করিয়ে ছাড়লো। ও হ্যাঁ, এখন তো আবার তোমার বউ সংসার আছে। তোর যেমন নাই। আমার নাই। তাহলে আনিকাকে? বিয়ে তো হোক আগে। বিয়ের আগে যা শুরু করছস। দূর, ওসব কোনো কিছু না। এখন বল, কি কাজে এত তাড়াতাড়ি আসতে বললি? নীল তখন মোবাইল বের করে মেসেজগুলো শাওনকে দেখিয়ে, দেখ তো সে এসব কি বলতেছে। ভালোবাসায় সব সময় পূর্ণতা আসে না, তাতে কি ভালোবাসা শেষ হয়ে যায়? মাঝে মধ্যে অপূর্ণতায় ভালোবাসার সুখ উচ্চতর হয়। আইডিয়া দে। ওর সাথে দেখা করে কথা বল। আমি পারবো না। সুখে থাকতে চাস না? এটা কে না চাই? এখন কি রিমাকে চাইলেই পাবি? চাইও না। তাহলে ওসব নিয়ে কেন তুই কিংবা সে খারাপ থাকতে যাবি কেন? সে তো ভালোই আছে। সে দিন রাত নিজের কাছে নিজেকে অপরাধী মনে না হলে তোকে বেহার মতো বারবার নক করতো না। তো কি করব এখন? ওয়েট, আমি ওকে ফোন দিচ্ছি। ওকে কেন? চুপ থাক। ফোন দেওয়ার পরে, হ্যাঁ শাওন ভাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কোথায় এখন? এই তো বাসায়। বের হতে পারবা? এই সন্ধ্যা সময়ে? নীল পাশে আছে। কোথায় আসবেন? তোমরা বিকালে যেখানে বেশি আড্ডা দিতা সেখানে আসো। ব্রিজে? হ্যাঁ। কথার বাবা তো 10টার আগে আসবে না। আমি ওর বাবাকে জানিয়ে আসতেছি। জানলে রাগ করবে না? না, আমি বলে রাখছি নীলের সাথে আমার কথা বলতেই হবে। আচ্ছা, আমরা আসি। মিনিট 30 পরে ব্রিজে একটা গাড়ি থামার পরে রিমা বের হয়। মাগরিবের পরে যে আলোকচ্ছটা থাকে সেরকম পরিবেশে ল্যাম্পপোস্ট আর গাড়ি আলোয় মোটামুটি সবাই পরিষ্কার বোঝা যায়। নীল রিমাকে দেখে ব্রিজের রেলিং এ হাত রেখে অন্যদিকে তাকিয়ে আছে। তোমরা কথা বলো, আমি চা স্টল আসি। হুম নীল, বলো। খুব বেশি রাগ আমার উপরে, তাই না? না, রাগ করে কি হবে? আমার দিকে ফিরেও তাকাবে না? বলো। চেহারার কি অবস্থা করেছো এসব? হ্যাঁ, আমি ঠিক আছি। সিগারেট নাকি খুব খাও? সেটা জেনে তোমার লাভ নেই। আর যাতে এসব না খাওয়া হয়। সেটা তুমি বলার কে? সরি। আর কিছু বলবা? কিছু যদি বলতে চাই তাহলে সারা জীবনেও শেষ হবে না। ইমোশনাল মার্কা কথা বলবা না। কথা ছিল এমন সন্ধ্যা হলে দুজন একসাথে রিকশায় করে ঘুরে বেড়াবো, হাতে হাত রেখে অনেকক্ষণ রিকশায় চড়বো। সবই হবে, কিন্তু তোমার আর আমার মাঝে না, একজন অন্য আরেকজনের সাথে। বলে চোখ দিয়ে গড়া অশ্রুগুলো হাত দিয়ে মুছতেছে। সুখেই তো আছো এখন, তাহলে এসব বলতেছো কেন? খুব অন্যায় করছি তাই না নীল? আমি এমন করতে চাইনি। আমিও তোমার মতো করে চেয়েছি সারা জীবন একসাথে এক বালিশে শেয়ার করে জীবন চালিয়ে দিব, কিন্তু ভাগ্য করে একটা অধ্যায় আছে। সেই ভাগ্য অধ্যায়ে তোমার আর আমার নাম ছিল না হয়তো। এসব বলতে বলতে রিমা ঠোঁট চেপে কান্না করে দেয়। বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এসব বলে লাভ নেই। সিচুয়েশনটা খুব খারাপ ছিল রে। মা বাবা যখন কোনো মেয়েকে বলে মা তোর পায়ে পড়ি এই বিয়েটা কর, না হলে সারা জীবনে আমাদের দুজনের মুখে হাসি দেখবি না বলে বারংবার রিকোয়েস্ট করতে থাকে, তখন তো আর কিছু বলতে পারি না। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। মোবাইলটাও নিয়ে গেছিল,
সবকিছু মিলিয়ে অনেক বড় একটা ট্রাপে পড়ে গেছিলাম। তোমার মা বাবা বিয়ের পরের দিন নাকি গিয়েছিল। মা বাবা তখন মনে হয় তোমার মা বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে যে সবকিছু মেয়ের ইচ্ছাতেই হয়েছে। সবার জোড়াজুড়িতে যখন কবুল বলতেছিলাম না, তখন আমার মনে হয়েছে কি জানো, মনে হচ্ছিল আমার নীলের গলার উপর দিয়ে আমি ছুরি চালিয়ে দিচ্ছি। এসব বলে হু হু করে কান্না করে দেয়। নীল তখন চোখের জল মুছতে মুছতে রিমাকে সান্ত্বনা দেয়। আমি অনেক খারাপ একটা কাজ করেছি, তাই না? না, মা বাবা যখন এমন করে কাউকে রিকোয়েস্ট করে তখন সন্তানের কিছুই করার থাকে না। আমাকে ওরা 1 মিনিটের জন্য ছাড় দেয়নি। 1 মিনিটও যদি সময় পেতাম তাহলে তোমার কাছে চলে আসতাম। যা হওয়ার নয় সেটা বলে আর কি হবে। আমাকে যেমন করে ভালোবাসতে তার থেকে কয়েক গুণ বেশি মিফতাকে ভালোবাসবে। এসব জানো কিভাবে? যাকে এত ভালোবাসি তার এতটুকু খবর রাখবো না? হুম ওকে পূর্ণ মর্যাদা দিবা, ছোট ছোট শখ আহ্লাদে দাম দিবা। হুম এই নাও, কি? একটা পাঞ্জাবি আর একটা শাড়ি। এসব কেন? শাওন ভাইয়ার থেকে জেনে কিনে রেখেছিলাম। ও আর আমাকে কখনো ইগনোর করবা না, বলে দিলাম। আমরা কাপল হয়ে থাকতে পারিনি তো কি হয়েছে, সারা জীবন বন্ধুর মতো থাকবো। রাত হয়ে গেছে, এখন বাসায় যাও। আমার বাসায় কবে যাচ্ছ তোমরা? দেখি বলবো নে। মন খারাপ করে না, হাসি মুখটা ভালো লাগে, আর রাগী মুখটা বাদরের মতো লাগে, তাই হাসিটা রাখার চেষ্টা করবা। হুম নিজের যত্ন নিবা, কেমন? তুমিও। আসি তাহলে। টাটা। টাটা। কিরে, কথা শেষ হলো? হ্যাঁ। কি বললো? সবকিছু বলার পরে আমিও তাই ভাবছিলাম। যাকগে, বাদ দে এসব। রাত হয়ে গেছে, বাসায় গিয়ে ভাবিকে সময় দে। আসি রে। ওকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসার পরক্ষণে কি এইভাবে গাল ফুলিয়ে আছো কেন? মোবাইল কোথায়? পকেটে। ফোন যে দিয়েছিলাম টের পাওনি? আয় হায়, সাইলেন্ট ছিল মনে হয়। দেখো তো কয়টা কল দিছি। ও মা, 54টা। আবারও বলতেছ? ওয়েট বলে লাইট অফ করে দেই। হ্যাঁ, তুমি ঘুমাও। তুমি ঘুমাবা না? জানি না, লাইট অফ করে দিলে না সবসময় কাছে এসে পড়তা। বলছিলা অভ্যাস হয়ে যাবে। হয়ে গেছে। হ্যাঁ। নীল তখন মিফতাকে কাছে টেনে জোরে ধরে কানে কানে। ভালোবাসি। মিফতা তখন আর রাগ করে না থাকতে পেরে সেও জোরে ধরে পাল্টা উত্তর দেয়। ভালোবাসি, মরণের পরেও আখিরাতের ভালোবাসার জন্য আল্লাহর কাছে চেয়ে নিব। ওরে আমার লক্ষ্মী বউ। কি ব্যাপার? দেয়ালের পোস্টারের নাম্বারে ফোন দিয়ে ওষুধ খাইছো নাকি? ফাজিল মেয়ে, এত কিছু শিখাইছে কে? আর এসব মনে হলো কেন? না মানে এতদিন তো এইভাবে ধরেন নাই। যা, তাহলে ছেড়ে দিলাম। তাহলে ভাববো সত্যি কলিকাতার খাঁচ লাগবো। ওয়েট, তোমার ভাবাভাবি বুঝাচ্ছি বলে। দূর মিয়া, আর কথা বলবেন। এবার তো বেচারাটাকে ভালো একটা ম্যাচ খেলার সুযোগ দেন।